প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর আসাফুজ্জোহা রাজ 1976 সালের 23 আগস্ট মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল ওয়ার্ল্ড ও রাজ ডেন্টাল সেন্টারের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত। যেটি আমরা বলছিলাম আমাদের টপিক, যে ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগ, ক্যারিজটা আসলে কি? ডেন্টাল ক্যারিজ আমি মনে হয় শরীরের সবচেয়ে বেশি কমন রোগ। এটিকে আমরা সহজ ভাষায় বলতে পারি যে জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা দাঁত ক্ষয়। দেখা যায় যে এটা বাচ্চাদের বেশি হয় আর বড়দের কিছুটা কম হয়। এটি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে ডেন্টাল প্লাক নামক এক ধরনের পদার্থ। আচ্ছা, তো ডেন্টাল প্লাকটা একটু ব্যাখ্যা করা উচিত। দেখা যায় যে আমরা যদি দাঁত ব্রাশ করি তার কিছুক্ষণের মধ্যেই আমাদের লালা, নিশ্চয়ই লালার মধ্যে বিশেষ উপাদান থাকে, একে বলা হয় গ্লাইকোপ্রোটিন। এটি দাঁতের বিভিন্ন লুকায়িত স্থানে জমতে শুরু করে আঠালোভাবে। তো আমরা যদি 24 ঘন্টার মধ্যে একবারও ব্রাশ না করি তাহলে দেখা যায় যে 4 থেকে 7 দিনের মধ্যে ওই যে পদার্থটি লেগে থাকে তার মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া জমা হয় এবং আমাদের গৃহীত খাদ্যকণা মিলে এক ধরনের সাদা অস্বচ্ছ পদার্থ তৈরি হয়, যাকে আমরা ডেন্টাল প্লাক বলি। আরো সহজ করে বলতে গেলে যদি আমরা নখ দিয়ে তাদের উপর আঁচড় দিয়ে দেখি যে সাদা পদার্থ, ওটি ডেন্টাল প্লাক, ওটি ডেন্টাল প্লাক। কিছু ফ্যাক্টর কাজ করে ক্যারিজটা হওয়ার পেছনে, কি কি সেগুলো? এটা বলছি তার আগে একটু বলি যে ডেন্টাল প্লাক সম্পর্কে কিন্তু মানুষকে জানতে হবে যে ডেন্টাল প্লাকে অনেকে মনে করে তাতে পোকা লাগা। তো ডেন্টাল প্লাক ক্যারিজটাকে পোকা লাগা মনে করে, যে পোকা বলে কিছু নেই। এইজন্যই কারণ ডেন্টাল প্লাকের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে বা যে জীবাণু থাকে সেটা এতই ছোট যে খালি চোখে দেখা সম্ভব নয় এবং তার পরিমাণ এত বেশি। একটা এক্সাম্পল দেই, যে ম্যাচিউর ডেন্টাল প্লাকে মাত্র 1 মিলিগ্রাম ডেন্টাল প্লাকের মধ্যে 100 মিলিয়ন ব্যাকটেরিয়ার বসবাস। চিন্তা করা যায় না যে 100 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে মাত্র 1 মিলিগ্রাম ডেন্টাল প্লাকের মধ্যে। এবং আমরা যদি সেই পোকা তো আমাদের খালি চোখে দেখার কোনো কোনোভাবেই সম্ভব না। আর আমরা যদি ঠিকমতো দাঁত পরিষ্কার করতে না পারি তাহলে দেখা যায় মাত্র 20 মিনিটে এর সংখ্যা ডাবল হয়ে যেতে পারে। এত তাড়াতাড়ি এর বংশ বিস্তার করে ডেন্টাল প্লাকের মধ্যে। তো দেখা যায় যে এই যে ভুল ধারণাটা সবাই করে বা এই যে বিভিন্ন অপচিকিৎসকের কাছে যারা যাচ্ছে পোকা বের করে দিচ্ছে, বিভিন্ন কৌশল দ্বারা পোকা বের করে দেখায়, এটা সম্পূর্ণ ভ্রান্ত একটা কথা এবং জাস্ট একটা প্রতারিত হওয়া ছাড়া কিছুই না। আচ্ছা, তো এই যে ক্যারিজটা যখন হয় ইনিশিয়াল স্টেজে এর অবস্থাটা কি থাকে এবং আসলে ডাক্তারের কাছে কখন যাওয়া উচিত? হ্যাঁ, আসলে এই ক্যারিজটা কিন্তু শুরু হয় দাঁতের লুকায়িত স্থান থেকে। বিশেষ করে দেখা যায় দুই দাঁতের মধ্যবর্তী স্থান থেকে, অথবা পিছনের মাড়ির দাঁতে আমাদের যে চর্বণের ব্যবহৃত পৃষ্ঠটি যেটি উপরের, ওর ভিতরে কিছু জন্মগতভাবে কিছু ডিপ জায়গা থাকে যাকে আমরা ফিশার বলি। ওর ভিতরে দেখা যায় খাবারগুলো প্লাক জমে থাকে, ওখান থেকে ক্যারিজটা শুরু হয়। ইনিশিয়াল পর্যায়ে কিন্তু ক্যারিজটি সহজে চোখে পড়ে না বা রোগীদের খুব বেশি কমপ্লেন হয় না, কারণ দাঁতের উপরে যে শক্ত আবরণটি থাকে যেটার মধ্যে হাসলে দেখতে পাই সাদা অংশটি, এটিতে কিন্তু কোনো স্নায়ু বা নার্ভের সংযোগ নেই। ফলে রোগীরা ইনিশিয়াল পর্যায়ে ডেন্টাল ক্যারিজকে বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে, যেহেতু ব্যথা হচ্ছে না তাই সেটিকে খুব একটা আমলে দেখাও যাচ্ছে না। এটা বোঝা যায় তখনই যখন এটা একটু বেশি বড় হয়, খাবার ঢুকে যায়, তখন মানুষ খুব বেশি কেয়ার করে না। খাবার ঢুকছে, কুলি করলে বা খোঁচাখুচি করলে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, রোগীরা দেখা যায় যতক্ষণ পর্যন্ত এটি গর্তটি দাঁতের মধ্যকার মজ্জায় যে রোগীকে ব্যথা সৃষ্টি না করে তার আগে দেখা যায় রোগীরা আমাদের কাছে আসে না। কিন্তু আসলে কখন যাওয়া উচিত বলে মনে করেন? যখনই আমরা দেখবেন যে আপনার দাঁতের মধ্যে কোনো কালো দাগ আছে মুখের মধ্যে, অথবা ওখানে খাবার জমে যাচ্ছে, অথবা দাঁতে একটু ঠান্ডা পানি খেলে বা একটু চা খেয়ে দাঁত শিরশির করছে, তখনই ডেন্টাল সার্জনের কাছে যে এই দাঁতের ব্যাপারটি পরীক্ষা করে নিয়ে দেখিয়ে যদি কোনো গর্তের ওখানে সম্ভাবনা থাকে বা হওয়া থাকে, তখনই খুব সহজ চিকিৎসা, একদম একদিনই হয়, খুব সহজ, ওই অংশটাকে ফিলিং করে দিলে দাঁতটি ভালো হয়ে যায় এবং পূর্বের অবস্থায় ফিরে আসে। আচ্ছা, আর কোনোভাবে যদি গর্তটা বাড়তে থাকে সেক্ষেত্রে চিকিৎসার পদ্ধতিটা কোন কোন দিকে আপনারা নেন? যতক্ষণ পর্যন্ত দাঁতের এই সংক্রমণ বা দাঁতের গর্তটি দাঁতের ভিতরকার মজ্জাতে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত দাঁতটাকে সিম্পল খুব সাধারণ ফিলিং এর মাধ্যমেই করা সম্ভব, যেটি সময় লাগে না এবং খরচ অনেক কম, জটিলতাও নাই। কিন্তু যদি আমাদের নিজেদের অবহেলার কারণে, আপনি যেটা বলেন যে দেরি হয়ে করে ফেলছি, যে দাঁত পাচ্ছি না, বছর বছর দাঁতের গর্তে নিয়ে ওয়েট করছি, ফলে এই সংক্রমণটি দাঁতের ভিতরের মজ্জায় চলে যায়। তখন ওই দাঁতকে রক্ষা করার একটি পদ্ধতি যাকে বলা হয় রুট ক্যানাল চিকিৎসা।
এটি বিশেষ এক ধরনের চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে বিশেষ যন্ত্রের সাহায্যে দাঁতটিকে আমরা ফুটা করে দাঁতের ভিতরে যে নার্ভ থাকে রুটের মধ্যে, সেই নার্ভটাকে পুরোটি বের করে ফেলে দাঁতটাকে জীবাণুমুক্ত করে আবার ওই রুটের শেষ অংশ থেকে ওটাকে আবার ফিলিং করে দেই, দাঁতটি আবার তার পূর্বের কাজের অবস্থায় ফিরে আসে। এটাও ফিলিং গোড়ার দিকে, মানে শিকড়টা সহ এটা, কিন্তু এর প্রসিডিউরটি কিন্তু অত সহজ নয় ফিলিং এর মতো, এটি জটিল, কিছুটা সময় সাপেক্ষ আর ব্যয়বহুল তো বটেই। আর দেখা যায় যে রোগীরা ব্যথা নিয়েও বসে আছে, আপনি দেখবেন, আপনিও এই জিনিস দেখেন যে ব্যথা বসে থাকে, কি করে যে আশেপাশে কোনো ওষুধের দোকান, দাঁতের ব্যথার ওষুধ দেন, তারা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দেয়, বুঝে না, ওটা খেয়ে নেয়, সংক্রমণ যে বাড়ছেই এদিকে রোগীদের খেয়াল থাকে না। ব্যথাটা যেহেতু কমছে, সো এটা নিয়ে আর ডাক্তারের কাছে তারা যেতে চান না, সেই ক্ষেত্রে কোন জটিলতা হতে পারে? সমস্যা কিন্তু অবশ্যই বসে থাকবে না, এটা বাড়তেই থাকবে। দেখা যাবে দাঁতের যেই রুটের শেষে আমরা দাঁতের গোড়াতে বলি, এই গোড়াতে সংক্রমণ পৌঁছে দেখা যায় যে হাড়ের মধ্যে ছড়িয়ে যায়, দাঁতের যে গোড়ার হাড়ের মধ্যে ছড়িয়ে যায়, ছড়িয়ে নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে। একটা হচ্ছে লোকালাইজ জটিলতা, লোকালাইজ হচ্ছে দাঁতের গোড়া ফুলে যাবে, পুঁজ হবে, আস্তে আস্তে দাঁতটি নড়ে যায়, কামড় দিতে পারে না, উঁচা হয়ে যায়, এটা লোকাল সমস্যা। আর দাঁত ক্ষয় তো আছেই, দেখা যায় ক্রাউন পোর্শনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা কিন্তু আরেকটা জিনিস স্পষ্ট প্রমাণ করেছে, চিকিৎসা গবেষকরা, এই দাঁতের গোড়ার ইনফেকশন রক্তে মিশে খুব সহজে শরীরের যে কোনো অর্গানে চলে যেতে পারে। বিশেষ করে আমরা একদম কমনলি যেটা বলা যায় জোরালো ভাবে, সেটা হচ্ছে আমাদের হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, এমনকি মস্তিষ্কে এই দাঁতের সংক্রমণ অতি সহজে ছড়িয়ে যেতে পারে এবং ওইখানে যে প্রায় অপূরণীয় ক্ষতি তৈরি করতে পারে। এটা বোধহয় কারোই মনে থাকে না, বা এই বিষয়টা বোধহয় কেউ মাথায় রাখেন না যে আসলে হতে পারে যে বিষয়টা। সেই কারণে দাঁতের প্রতি খুব বেশি গুরুত্ব দেই না, মনে হয় দাঁত মানে শরীরের একটি বাইরের অংশ, এটা যা হচ্ছে হয়ে যায়, আমরা ফেলে দেব একসময়। কতখানি ক্ষতিগ্রস্ত করে ফেলছে শরীরকে। তো আপনি যেটি বলছিলেন যে এক সময় ক্রাউন পোর্শনও তো ক্ষয় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে তখন যদি আমাদের রোগীরা একটু চিন্তা করেন যে না, আমি দাঁতের ডাক্তারের কাছে যাব বা ডেন্টিস্টের কাছে গিয়ে আমার দাঁতটাকে সারাবো, তখন আমরা যদি একটা এক্সরে করে বা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যদি দেখি দাঁতটাকে আর রাখা যাচ্ছে না, দাঁতকে ফেলে দিতে হয়। দাঁতকে ফেলে দিয়ে রোগীকে অবশ্যই অ্যাডভাইস করা উচিত এখন কৃত্রিম দাঁত লাগিয়ে নিতে, কারণ দাঁত না থাকলে কিন্তু রোগীর শুধু খেতে অসুবিধা হয় তা কিন্তু না, রোগীর স্পষ্ট উচ্চারণের সমস্যা হয়, রোগীর মুখ ভেঙে যে রোগীর চেহারা নষ্ট হয়, রোগীর দেখতে খারাপ লাগে। বহির্বিশ্বে একটি বিশেষ জরিপে দেখা গেছে যে একটি মানুষ যে আরেকটা মানুষকে প্রথম দেখে, ফার্স্ট কিন্তু দেখে তার হাসি, এখন কিন্তু তার পোশাক বা চুল, চোখ, এগুলো কিন্তু তার অনেক পরে আসে, প্রথমে দেখে তার হাসি। সুতরাং ব্যক্তিত্বের প্রকাশে কিন্তু দাঁতের গুরুত্ব অনেক বেশি। আর আরেকটি কথা আপনি জাস্ট বলে রাখি, দাঁত না থাকলে কি হয়, দর্শকদের বলে রাখি, দাঁত না থাকলে প্রকৃত চর্বণের অভাবে কিন্তু মস্তিষ্কে রক্ত প্রবাহটি ঠিক মতো হয় না, ফলে দেখা যায় যে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, প্রাণচঞ্চলতা কমে আসে। এবং আরেকটা যেটা জরুরি সেটি হচ্ছে দাঁতের যে স্পেসটা ওই জায়গাটা খালি থাকে মুখের, দাঁত না থাকার কারণে আশপাশের দাঁতগুলো কিন্তু ওইদিকে চলে যায় এবং তাতে করে পুরো জেনারেলাইজড একটা লোকাল মুখের সমস্যা, শরীরের সমস্যা, সব সমস্যাই তৈরি হয় দাঁত না থাকলে, তৈরি হয়ে যায়। তাহলে একদম শুরু থেকে আসলে প্রতিরোধের বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে যখন আপনি বলছিলেন যে প্লাক হওয়ার যে সময়টা, ওই সময়টা থেকে আমরা কিভাবে আসলে নিজেদের এই ক্যারিজ পর্যন্ত যাতে যেতে না পারে কি ধরনের ব্যবস্থা করতে পারি? প্রতি মাস এই যে 6 মাস পরপর যে স্কেলিং বা দাঁতের চেকআপ, এই বিষয়গুলো একটু আমাদের প্রথমে বলবো যে প্লাক কিন্তু দাঁতের সাথে শক্ত হয়ে লেগে থাকে না, আঠালোভাবে লেগে থাকে, যতক্ষণ না পর্যন্ত এটা শক্ত পাথর বা ক্যালকুলাসে পরিণত না হয়। ওই প্লাক কিন্তু আমরা যদি ভালো মতো ব্রাশ করতে পারি, নিয়ম অনুযায়ী দাঁতের প্রতিটি পৃষ্ঠে ব্রাশ করতে পারি এবং দুই দাঁতের মধ্যবর্তী স্থান পরিষ্কার করার জন্য যদি আমরা ডেন্টাল ফ্লস বা বিশেষ ধরনের ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায়, ইন্টারডেন্টাল ব্রাশ, সেগুলো ব্যবহার করলে কিন্তু এই প্লাকটি সহজে জমতে পারে না, ফলে ডেন্টাল ক্যারিজও হয় না। পাশাপাশি যেটা হয় যে এমন জায়গায় মুখের মধ্যে লুকাইতে থাকে যেখানে ঠিক মতো ব্রাশ পৌঁছায় না বা ডেন্টাল ফ্লস ক্যারি ইন্টারনাল ব্রাশ পৌঁছায় না, সেক্ষেত্রে প্রফেশনাল ডেন্টাল ক্লিনিকে এসে যদি স্কেলিং করিয়ে নেয়, স্কেলিং বৈজ্ঞানিক চিকিৎসা, এখানে কোনো ক্ষতিকর কিছু নেই। অনেকে মনে করে দাঁত নড়ে যাবে এই চিকিৎসায় বা মাথার সমস্যা হবে, এগুলো একদম ভ্রান্ত ধারণা। তাদের প্রথমেই মনে হয় যে দাঁতটা নড়ে যাবে, বোধহয় হালকা হয়ে যাবে। আধুনিক চিকিৎসায় মেশিনের সাহায্যে স্কেলিং করলে দাঁতের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং এটি ভবিষ্যতে দাঁতের ক্ষয়রোগটা হওয়া থেকে বিরত থাকবে। দাঁতের ক্ষয়রোগ, মাড়িরোগ, দুইটি প্রিভেন্ট করে। স্যার অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আর এনটিভির সকল দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম দাঁতের ক্ষয়রোগ বা ডেন্টাল ক্যারিজ, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, প্রতিরোধের বেশ কিছু উপায় আমাদের আজকের অতিথি আমাদের জানিয়ে দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যায়াম, সেটা হচ্ছে হাতের, এবং এটা হচ্ছে বাইসেপ।
এবং বাইসেপে বা হাতের ব্যায়াম যখনই আমরা বলি তখন কিন্তু মেয়েরা চমকে ওঠে যে ওরে বাবা করলে পরে তো অনেক মাসল হয়ে যাবে। হ্যাঁ, আমরা মাসল চাচ্ছি না। আসলে মেয়েরা মাসল কজনই বা চায়। আমরা মাসল তৈরি করতে চাচ্ছি না, আমরা মাসলটা টোন করতে চাচ্ছি। এবং টোন করতে চাচ্ছি কেন? সামনের মাসলটা কি ব্যাপারে হেল্প করে? অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েরা যে কাজগুলো করেন খুব হালকা ধরনের কাজ করেন, কিন্তু প্রয়োজনে যখন দরকার হয়, যখন আপনার বাচ্চা হওয়ার পরে আপনি বাচ্চাকে কোলে নেবেন বা তুলবেন বা ওর সাথে খেলা করবেন বা অনেক শপিং করলেন সেগুলো হাতে নিয়ে হাঁটবেন বা অন্য কোনো দরকার খুব ভারী পাতিল আপনি চুলা থেকে নামাবেন বা কোনো কিছু, সব ক্ষেত্রে কিন্তু আপনার বাইসেপ মাসলটাই অ্যাক্টিভেট হয়। এবং তখন যদি এখানে প্রপার স্ট্রেংথটা না থাকে বা স্ট্রেংথ থাকলেও কিন্তু দেখতে সুন্দর দেখা যাচ্ছে না, আপনি একটা কোনো হাতাকাটা জামা পরলেন কিন্তু হাতটা মোটেও ভালো দেখা যাচ্ছে না, সেজন্য আপনি একটা হীনমন্যতায় ভুগছেন, সেক্ষেত্রে অবশ্যই ব্যায়ামের ক্ষেত্রে আপনার প্রায়োরিটিটা থাকবে যে হাতটা কিভাবে আমি কমাবো, পাশাপাশি এই মাসলটাকে আমি টোন করবো যেন সেটা শুধু শুকনোই মনে হবে না, সুন্দরও দেখা যাবে। তো আমরা আজকে ব্যায়ামটা করবো, নাম হচ্ছে প্রেসার কার্ল। শুরু করো। এমনভাবে বলটাতে আমরা নামবো যে পেটটা সবসময়, বারবার প্রতিটা ব্যায়ামে বলছি যে পেট একদম ইন কন্ট্রোল, নিঃশ্বাসটা ছেড়ে পেটটা ভেতরে রেখে, কন্ট্রোলে রেখে তারপর আপনার ব্যায়ামটাতে যেতে হবে। কারণ যে বডি পার্টই আপনি করেন না কেন ব্যায়ামে, এই জায়গাটা যদি আপনি অ্যাক্টিভেট না রাখেন, টোটাল বডি অ্যালাইনমেন্টটা আপনার ঠিক না থাকে, তাহলে প্রপার বেনিফিটটা বা টোটাল বেনিফিট আপনি পাচ্ছেন না। সো পেটটা ভেতরে রেখে টোটাল বডি অ্যাক্টিভেটেড। এবার হাতটা থাকবে একদম ঠিক বলের একদম শেষ প্রান্তে, এখান থেকে একদম এক্সটেন্ড করলেন। নাও কার্ল। নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে কার্ল যেন অ্যাক্টিভেট হয় এবং নিঃশ্বাস নিতে নিতে স্ট্রেট অ্যান্ড দেন কার্ল করতে থাকো। সবার এখানটা আমরা খেয়াল করবো যে ছেড়ে দেওয়ার সময় যেন কন্ট্রোলটা থাকে, এমন না যে আমি ছেড়ে দিলাম এবং হাত থেকে পড়ে গেল। পুরোটা সময় আমার মাসলটাকে অ্যাক্টিভ রাখতে হবে, যে মাসলটা যেন খুব দামি একটা জিনিস পড়ে গেলে ভেঙে যাবে, সুতরাং আমি পড়তে দিব না, ওই কন্ট্রোলটা রেখে এবং তুলে আনতে হবে যে আমার কাছে আসবে, সুতরাং এটাকে আমি খুব দামি জিনিস শক্ত করে আনতে হবে এবং খুব সাবধানে রাখতে হবে। যেন আপনার বাচ্চার সাথে যখন আপনি খেলতে যাচ্ছেন, আপনি নিশ্চয়ই চাইবেন না যে সে পড়ে যাক, যেভাবে আপনি ওকে ধরবেন অ্যাক্টিভ রেখে সেভাবে আপনি ওয়েটটা নেবেন, বা খুব হালকা পানি বোতল নিতে পারেন, বই নিতে পারেন, নিয়ে আপনি অ্যাক্টিভ করবেন যে স্ট্রং অ্যান্ড দেন ব্যাক। গুড। এটা হ্যাঁ, এবার কন্ট্রোলে আস্তে আস্তে উঠে এই ব্যায়ামটা আপনি মোটামুটি 25 থেকে 30 বার করতে পারেন। এখানে রিপিটেশনটা অনেকটুকু বেশি হবে। কি কারণে বেশি হবে? কারণ হাত কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করি, ফলে এখানে শক্তিটা একটু বেশিই থাকে, কিন্তু কাজটা ঠিকভাবে করি না বলে সৌন্দর্যটা আসে না। সুতরাং এখানে আমরা যেটা করবো যে 25 থেকে 30 বার করবো, এবং ওয়েটের ব্যাপারটা আপনি নিজে যতটুকু হ্যান্ডেল করতে পারেন স্ট্রংলি এবং উইথ ব্যালেন্স, আপনি ততটুকু ওয়েটটা নেবেন। প্রিয় দর্শক, পেঁপে অত্যন্ত উপাদেয় এবং আমাদের সবার অত্যন্ত প্রিয় একটি খাবার। পেঁপের বিভিন্ন পুষ্টি গুণাগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। পেঁপে এমন একটি পুষ্টি সমৃদ্ধ খাবার যা কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। তাছাড়া কাঁচা পেঁপে কিন্তু আমরা সালাদ হিসেবেও খেতে পারি, আর এই পেঁপে কিন্তু এতই সহজলভ্য যে সারা বছরই কিন্তু তা আমরা বাজারে কিনতে পাই। পেঁপেতে পাপাইন নামে এক ধরনের এনজাইম আছে যা কিন্তু আমাদের হজমে সহায়তা করে, তাছাড়া বিভিন্ন ধরনের মাংসকে কিন্তু নরম করতে সহায়তা করে। পেঁপে ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ। বিটা ক্যারোটিন থাকায় কিন্তু পেঁপে আমাদের অ্যাজমা প্রতিরোধে সহায়তা করে, তাছাড়া কোলন ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধেও কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। পেঁপে প্রচুর পরিমাণে আঁশ এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই যাদের কনস্টিপেশন আছে তারা কিন্তু অনায়াসেই প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে পেঁপে নিতে পারেন। তাছাড়া প্রেগনেন্সিতে কিন্তু, অর্থাৎ গর্ভাবস্থায় অনেকেরই কিন্তু কনস্টিপেশন হয়, ফলে আমরা কিন্তু পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। তবে দর্শক অবশ্যই মনে রাখবেন, প্রেগনেন্সিতে কিন্তু অবশ্যই পেঁপেটা ভালোভাবে পাকা হতে হবে, কারণ কাঁচা পেঁপে অথবা আধা পাকা পেঁপে কিন্তু
লেটেক্স নামে একটি উপাদান থাকে যা কিন্তু অনেক সময় গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে থাকে। দর্শক মনে রাখবেন, অবশ্যই কাঁচা পেঁপে সালাদ হিসেবে খাবেন না এবং তরকারিতে কিন্তু তা খাওয়া যাবে। তবে ইনফার্টিলিটি বা আইভিএফ পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ সতর্কতার জন্য পুরো প্রেগনেন্সিতেই কিন্তু পেঁপে না খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। তাছাড়া শরীরের কোনো জায়গায় যদি পোড়া ক্ষত থাকে সেখানেও কিন্তু যদি আমরা ম্যাশড পাপায়া লাগিয়ে নিই তবে কিন্তু সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যায়। আর বাড়তি ক্যালোরির জন্য অর্থাৎ যারা ওজন বাড়াতে চান তারা কিন্তু দর্শক পেঁপের জুস নিতে পারেন এবং এই পেঁপের জুসের সাথে কিন্তু চাইলে আপনারা দুধ এবং সামান্য পরিমাণ মধুও মিশিয়ে নিতে পারেন। অনেক সময় শারীরিক অসুস্থতা থেকে ওঠার পরে অথবা দুর্বলতা কাটানোর জন্য কিন্তু অনেকে এই পেঁপের জুসটা খেতে পারেন আপনারা। আর ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু অনায়াসে 1 কাপ পরিমাণ পেঁপে খেতে পারেন, কারণ এই পেঁপেতে কিন্তু অন্যান্য ফলের তুলনায় কিন্তু সুগারের পরিমাণটা একটু কম থাকে। অর্থাৎ 1 কাপ পেঁপে থেকে কিন্তু আমরা অলমোস্ট 8 থেকে 8.3 গ্রাম পর্যন্ত সুগার পেয়ে থাকি। আর কিডনি পেশেন্টদের জন্য আমরা বলবো দর্শক, অনেকেরই ধারণা আছে কিন্তু যে কিডনি পেশেন্টরা কিন্তু পেঁপে খেতে পারবেন না। এটা কিন্তু আসলে ভুল ধারণা। সব ক্ষেত্রেই যে খাওয়া যাবে না তা কিন্তু ঠিক নয়, অবশ্যই খাওয়া যাবে একটি নির্দিষ্ট পরিমাণে। আর ক্রনিক কিডনি পেশেন্টের যখন অবস্থাটা শেষ পর্যায়ে চলে আসে, অর্থাৎ যখন এন্ড স্টেজ রেনাল ডিজিজটা ধরা পড়ে এবং পটাশিয়ামের পরিমাণটা যখন অনেক বেশি থাকে, তখন কিন্তু অবশ্যই আমরা পেঁপে খেতে নিষেধ করে থাকি, কারণ পেঁপে কিন্তু যথেষ্ট পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ। আর পেঁপের যে ভালো গুণ নেই কিডনি পেশেন্টদের ক্ষেত্রে তা কিন্তু নয়, পেঁপে কিন্তু অবশ্যই অনেক ভালো গুণ রয়েছে কিডনি পেশেন্টদের জন্য। যেমন কিডনি পেশেন্টদের কনস্টিপেশন হয়, হার্ট বার্ন অর্থাৎ বুক জ্বালা পোড়া করে, সেটা কিন্তু পেঁপে যথেষ্ট উপকার করে থাকে। আর কিডনি পেশেন্টদের একটি কমন সমস্যা হচ্ছে মাসেল ক্র্যাম্প হওয়া। পেঁপেতে কার্পাইন নামে এক ধরনের উপাদান থাকে যা কিন্তু এই মাসেল ক্র্যাম্প হওয়া থেকে কিন্তু রক্ষা করে। কাজী দর্শক, আমি আপনাদের বলতে চাই যে সবাই অর্থাৎ সব বয়সে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু আমরা একটি নির্দিষ্ট পরিমাণে পেঁপে খেতে পারবো। তবে কিডনি পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট যেই হন না কেন অবশ্যই পেঁপে খেতে পারবেন একটি নির্দিষ্ট পরিমাণে এবং অবশ্যই শারীরিক অবস্থার উপর ভিত্তি করে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। ডেঙ্গুকে বলা হয় শহুরে রোগ, তাই ডেঙ্গুবাহী এডিস মশা তাড়াতে ফুলদানিতে কিংবা অন্য কোনো স্থানে যাতে 6 দিনের বেশি পানি জমে না থাকে সে ব্যাপারে সতর্ক হন। ডেঙ্গু মশা রাতের চেয়ে দিনে বেশি কামড়ায়, তাই এ রোগ থেকে বাঁচতে দিনের বেলায়ও মশারি ব্যবহার করুন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা হলো একটা চোখের সমস্যা, এটা যাদের ডায়াবেটিস আছে দীর্ঘদিন যাবত তাদের একটা আমরা কমপ্লিকেশন বা জটিলতা বলতে পারি, যেটা চোখে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।